কিছু লোক খুব অদ্ভুত কথা বলছেন। তারা বলছে মাত্র ৯ মাসের মধ্যে নাকি নিফটি ২৯,০০০ পৌঁছে যাবে, 29,000। যেখানে নিফটি 22,৫০০, 400, 300-তে হামাগুড়ি দিচ্ছে। আগামী দিন কি হয় বোঝা যাচ্ছে না। এত বড় ওয়্যার সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। এরকম পরিস্থিতিতে তারা মনে করছে যে বিরাট বড় জায়গায় পৌঁছতে চলেছে এবং আগামী ৯ মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই এটা হতে চলেছে। এই মারাত্মক যে ঘটনাটা, অর্থাৎ যেটার ফলে যেটা স্বপ্ন আর বাস্তব দুটোর মধ্যে যে পার্থক্যটা রয়েছে, সেই পার্থক্য যদি করে নিতে না পারা যায় তাহলে কিন্তু বিরাট বড় ফাঁদে পড়তে হতে পারে। এখন আজকের এই ভিডিওর মধ্যে এটা কি স্বপ্ন সত্যি ছিল না সত্যি এই ব্যাপারটা সত্যি, সেটা জানার ইচ্ছা রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বড় মাপের একটা অ্যানালিসিস করা দরকার রয়েছে যে সত্যি ঘটনাটা কি। কেন বড় বড় খেলোয়াড় যারা রয়েছে, যারা সারা বিশ্বে এফআইআর যারা রয়েছে বড় বড়, যেরকম আমাদের ব্ল্যাক রককে দেখেছি কিংবা ভ্যানগার্ডকে দেখেছি, বা এই ধরনের বড় বড় যারা রয়েছে তারা কেন চুপচাপ, এই প্রশ্নটা বুঝতে হবে। দ্বিতীয় ব্যাপার, আমরা যদি দেখতে পারি ডোমেস্টিক যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বড় বড় রয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে চলেছে, যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড কিংবা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কিংবা এলআইসি, কিংবা আমরা যদি দেখি আমাদের নিজস্ব ক্ষেত্রে যে সমস্ত বড় বড় ইনভেস্টররা রয়েছে, যেরকম আগের ক্ষেত্রে যে থেকে যে দামানি স্যার অথবা বাকি যারা রয়েছে, তারা চুপচাপ কেন? তারা কি তার মানে কোনো বিপদ আঁচ করতে পারছে যে না এরম সম্ভাবনা দূরস্থান, মার্কেট আরও পড়তে পারে? বিয়াও কিন্তু ব্যাপারে চুপচাপ রয়েছে কেন? শুনতে ভালো লাগলেও এটা কি তাহলে বাস্তব নয়? আজকের এই ভিডিওর মধ্যে বেশ ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে অ্যানালাইসিস করা হয়েছে মার্কেটে যে এই যে মারাত্মক বিষয়টা রাখা হচ্ছে, যদি এটা সঠিক হয় তাহলে আপনার পোর্টফোলিওটা কত গুণ বাড়তে পারে, কোথায় চলে যেতে পারে। মানে 7-8 হাজার পয়েন্ট যদি জাম্প করে নিফটি এই কটা মাসের মধ্যে, আর যদি সেটা না হয় এবং যদি আপনি এখানে থেকে যান অর্থাৎ 22,500-তে আটকে যান, তাহলেও তো ভালো হতে পারে। আবার এমনও হতে পারে 22,500 থেকে পড়ে গিয়ে 21,000-ও চলে যেতে পারে কিংবা 22,000-ও যেতে পারে। মানে সত্যি ঘটনাটা কি 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 অ্যানালিসিস করা হয়েছে এর মধ্যে, গোটা ভিডিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাব। প্রথম হচ্ছে এটাকে অবাস্তব বলে মনে হচ্ছে, 29,000টা একটা অবাস্তব জায়গা। কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে এটা অবাস্তব? প্রথম ঘটনা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু সমানে বিক্রি করে চলেছে। তারা নিশ্চুপ, তারা কোনো কথা বলছে না এই ব্যাপারে, শুধু বিক্রি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। শুধু দেখেনি কিছুদিনের মধ্যে 26,000 কোটি টাকার মতো ওরা বিক্রি করে দিয়েছে এবং গোটা সময় আর বিলিয়ন ডলার কিন্তু ওরা সেল করে গেছে, বিলিয়ন্স ডলার। মানে এটা একটা আনবিলিভেবল জায়গা এবং সেটা মানে বলা যেতে পারে 20 বছরের মধ্যে এত নিচু জায়গায় পৌঁছয়নি। 2 নম্বর ঘটনা, যেটা আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যুদ্ধ। যে যুদ্ধের পরিস্থিতি চলছে এখন, ইরান ইসরায়েলের যুদ্ধটা কিন্তু সংক্রামক ভূমিকা গ্রহণ করেছে এবং দেখা গেছে সেটা হচ্ছে যে এটা আরো দূর ছড়াচ্ছে, ইউএসএ এর মধ্যে আগ গলাচ্ছে। ইউএসএ যখন ইরানকে আক্রমণ করছে, ইরান তখন আরব, সৌদি আরব এবং অন্যান্য জায়গায় তৈল খনিগুলো ধ্বংস করে যাচ্ছে। আলটিমেটলি মারাত্মক অবস্থা। তার মধ্যে বাধ্য হয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি করেছে, এখন এই মুহূর্তে স্থগিতাদেশ দিয়েছে আগামী 5-7 দিনের জন্য। ব্যাপারটা কি রয়েছে, তার মানে আতঙ্কিত পরিস্থিতি কি দাঁড়াতে পারে, সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট যেটা নো বলে আমার মনে হচ্ছে, 1 নম্বর সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর সমানে সেল করে চলেছে। তাদের সেলিং প্রেশার যে লেভেলে চলে যাচ্ছে সেটা হচ্ছে আনবিলিভেবল, টোটালি ওরা সেল করে বেরিয়ে যাচ্ছে চলেছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ চলছে তার মধ্যে এবার এদিক থেকে ইউএস এর একটা ভূমিকা রয়েছে। তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের সঙ্গে এর মধ্যে তালিবানের একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা চলছে ব্যাপার। এর সঙ্গে তো একদিকে আমরা তো জেনেছি রাশিয়ার সঙ্গে যেদিকে ইউক্রেনের যুদ্ধ চলছে সেখানে একটা ঘটনা রয়ে গেছে। তার সঙ্গেও রিসেন্টলি যেটা হয়েছে, চায়না এখন তাইওয়ানের যে জায়গাগুলো, তাইওয়ানের পুরো ঘাঁটি এলাকা পুরো ঘিরে ফেলছে ছোট ছোট নৌকো দিয়ে। কারণ কি এখনো বোঝা যাচ্ছে না। যদি সেরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি জায়গা যাবে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে 21-22 ছেড়ে দিন, ওটা যে কোথায় যেতে পারে সেটা বোঝা যাচ্ছে না। এটা এখানে একটা মারাত্মক ঘটনা হচ্ছে, সেটাও এর পরে বলবো। এরপরে আসছি তৃতীয় ঘটনার দিকে। কেন মনে হচ্ছে আমার এটা একটা অবাস্তব, অসম্ভব, হতে পারে না? তার সবথেকে বড় আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে গ্লোবাল রিস্ক। গ্লোবাল রিস্ক বলতে রিসেশনের একটা ব্যাপার রয়েছে, রিসেশন ফিয়ার রয়ে গেছে এর মধ্যে। রিসেশন ফিয়ার ছাড়াও রয়ে গেছে কি, তার সঙ্গে রয়ে গেছে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট ডেটা, সবকিছু নেগেটিভিটি দেখাচ্ছে। এইগুলো আলটিমেটলি ইউএসএ মার্কেটটাকে পুরো ধূলিসাৎ করতে চলেছে। এই জায়গাগুলো যদি পরিস্থিতি প্লাস ট্যারিফের জ্বালা তো রয়েইছে, আলটিমেটের কোথায় যায় সেটা একটা বোঝার ব্যাপার রয়ে গেছে। তারপরে যেটা বলবো 4 নম্বর, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। ভ্যালুয়েশন মানে এখনো
আমাদের মার্কেট কিন্তু ভ্যালুয়েশন খুব মানে লো নয়, যথেষ্ট হাই। এতটা পড়ার পরেও গত এক মাসে নিফটি প্রায় 11% পড়েছে। নিফটি যদি 11% পড়ে যায় তাহলে বুঝতে পারছো কি অবস্থা। ইনফ্যাক্ট আজকেও দেখলাম মার্কেটের ক্ষেত্রে 22,500 থেকেও পড়ে গেছে, 22,380, 400তে হাঁটাহাঁটি করছে। তো ভ্যালুয়েশনটাও একটা কিন্তু মারাত্মক জায়গা, যেখানে ভ্যালুয়েশন এখনো কমেইনি। তো এইটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। এরপরে আমি যেটা বলবো 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে আর্নিং। ম্যাক্সিমাম আর্নিং কিন্তু স্লো ডাউন। যদি লাস্ট কোয়ার্টার দুটো দেখা যায়, 3টে দেখা যায়, ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আর্নিং কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আর্নিং স্লো ডাউন কিন্তু আলটিমেটলি খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং ভবিষ্যতে এই আর্নিং স্লো ডাউন যদি কম থাকে তাহলে যে মার্কেটে আপনি থাকুন না কেন, এই আপনার যত ভালো থাকুক না কেন, আলটিমেটলি যদি রেজাল্ট কোম্পানিগুলো ভালো দেখাতে না পারে, যদি আর্নিং স্লো হয়ে থাকে, তাহলে কোনোদিন সেখানে কিন্তু শুধু ফরেন নয়, ডোমেস্টিকও আর থাকবে না। ডোমেস্টিকের যে সেন্টিমেন্ট রয়েছে, দেশীয় কোম্পানি দেশি, সেই সেন্টিমেন্টটা উড়ে যাবে যদি নিজের টাকাগুলো লসে চলে যায়, এবং সেই লস যদি চলতে থাকে বছর পর বছর, তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম পরিস্থিতিতে কোনো মতে কখনোই আমরা ভাবতে পারি না যে এখান থেকে একটা চমকানো। প্লাস 6 নম্বর বলবো রুপি আজকে হচ্ছে সব থেকে মানে যেটাকে বলা হয় যে রেকর্ড লো, 93, মানে 93 টাকাকেও ছাড়িয়ে আরো বেড়ে গেছে। এই যত বাড়বে তত কিন্তু ডেপ্রিসিয়েশন হবে, অর্থাৎ 1 টাকা বদলে আগে আমরা 80-85 টাকা দিয়ে 1 টাকা পেতাম, এখন 90 টাকা দিয়েও 1 ডলার পাচ্ছি না। আমাদের 93 টাকা দিয়েও 1 ডলার পাচ্ছি, 93 টাকা বেশি দিতে হচ্ছে। এবারে 1 ডলারের জন্য যদি এখানে আমাকে $1,00,000 বা $1 মিলিয়ন জিনিস কিনতে হয়, $1 বিলিয়ন জিনিস তেল কিনতে হয়, তাহলে আমার কোথায় কত গুণ টাকা বেড়ে যাচ্ছে। একদম ফরেক্স রিজার্ভসে গিয়ে দেখেন, লক্ষ্য করে দেখবেন, ফরেক্স রিজার্ভস কিন্তু আজও, মানে গতকালও দেখলাম বিরাটভাবে মানে পড়ে যাচ্ছে, কনস্ট্যান্ট পড়েই চলেছে। মানে রিজার্ভ বলতে ডলারটা আমাদেরকে সঞ্চয় করে রাখতে হয়। ধরুন আপনি বিদেশে গেছেন, সেখানে তো আপনার কাজে লাগবে না টাকা, তখন আপনি ডলারে পেমেন্ট করবেন। ডলারে যে পেমেন্টটা আপনি যখন করতে যাচ্ছেন ডলারে, সে সময় আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টাকা যদি কম হয়, মানে ডলারের বেশি, একটা ডলার কিনতে গেলে এখন আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে। তাহলে আলটিমেটলি আতঙ্কিত হবেন, যেটুকু পুঁজি রয়েছে সেটুকু নিয়ে আপনার মানে পুরো ঘোরা হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, খাওয়া কম খেতে হবে, আতঙ্কিত সবসময় থাকতে হবে। দেশের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটেছে, এরাও আতঙ্কিত হয়ে যাচ্ছে, রুপি কন্টিনিউ পড়ে যাচ্ছে বলে। এতগুলো নেগেটিভিটি আমাদেরকে কিন্তু 29,000-এর কিছুতেই পৌঁছাতে দিচ্ছে না, বলছে না আরো কমতে পারে, বাড়বে না। কিন্তু এবারে আসবো আসল ঘটনাতে। এবারে বলছি ইয়েস, কেন হতে পারে, কেন মনে হচ্ছে এই জায়গাটা যেতে পারে, কেন মনে হচ্ছে যে পরিস্থিতি 29,000-এ যাওয়াটা কোনো মিরাকেল নয়, স্বপ্ন নয়, অবাস্তব নয়, মেঘের উপর দিয়ে হাঁটা নয়। কারণ আছে, তার কারণগুলোর মধ্যে সব থেকে বড়, বেশ কিছু বড় বড় ব্রোকার যারা কিন্তু নিজেরা নয়, তারা বড় টিম লাগায় মার্কেটটাকে দেখার জন্য, যে মার্কেটে পজিটিভিটি থাকতে পারে কিনা, কোনো দেশে সারা বিশ্বের মধ্যে পজিটিভিটি আছে কিনা। তাদের মধ্যে সব থেকে বড় যারা রয়েছেন তার বক্তব্য রাখবো, তাদের বক্তব্য রাখবো। প্রথম বলবো গোল্ডম্যান স্যাচ। এদের যে টিমটা রয়েছে সেই টিমটা বলছে 29,000 যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ এরা বলছে, মানে আমি যদি বলি যারা যারা বড় বড় ব্রোকার রয়েছে, ব্রোকারের মধ্যে এরা কিন্তু বিশাল টিম। তার মধ্যে গোল্ডম্যান সাচ বলে একজন রয়েছেন, যে একটা টিম, সেই টিম বলছে 29K to 30K উইদিন ডিসেম্বর যাওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, এবং তার কারণ ওরা বলছে যে মার্কেটে একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি আলটিমেটলি ইন্ডিয়ান মার্কেটকে রকেট করে দিতে পারে, এবং রকেট করার শুধুমাত্র একটা আগুনের অপেক্ষায় রয়েছে, বারুদের ঠাসা ইন্ডিয়ান মার্কেটটা বলবো এমকে কিন্তু খুব বড়। এমকে এর কথা বললাম, প্লাস আমি আরো কোম্পানির কথা বলছি। এর ক্ষেত্রে আমরা দেখেছি কোটাক বলছে, প্লাস আমি যদি বলি সিটি, এরাও খুব বড় ব্রোকার রয়েছে, তারা খুব বুলিশ রয়েছে। তারা যে কথাটা বলছে তারাও ইন্টারেস্টিং। তারা বলছে 28,500 থেকে 29,500-র মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমকে বলেছে, কোটাক বলেছে, সিটি বলেছে, এরা এই কথা বলছে। বেস কেস বলে একটা গল্প রয়েছে, 28K to 29K যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এরা হচ্ছে বেস যে তাদের বক্তব্য অনুযায়ী, আমি বেস যে স্ট্যান্ডার্ড ধরে বলতে চাইছি। অপরপক্ষে নমুরাও আরেকটা বড় ব্রোকিং ফার্ম, তারা কিন্তু ডাউনগ্রেড করে মোটামুটি বলছে 24,900-র কথা ওরা বলছে। নমুরা তারা বলছে না, আমি 22,000 বলছি না ঠিকই, কিন্তু আমি 25,000-ও উঠতে বলছি না, আমি বলছি 24,500-র কাছাকাছি দাঁড়াবে, এর কম হবে না, এটা একদম মোটামুটি নিশ্চিত বলে ওরা বলে দিয়েছে।
এইখানে আসছে সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, যে কেন মনে হচ্ছে এটা চমক দিতে পারে। প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্টটার দিকে আমি যাব, যেখানে আমি মনে করছি যে এটা একটা চমক দিতে পারে, তার কারণ হচ্ছে কিছু কিছু কোম্পানির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি গ্রোথ বাড়ছে, প্রফিট আর্নিং বাড়ছে। সব কোম্পানি নেগেটিভ নয়। যদি এই আর্নিং গ্রোথটা বাড়তে থাকে তাহলে আলটিমেটলি আর কিন্তু কোনো দিকে তাকাতে হবে না। আর্নিং গ্রোথের ক্ষেত্রে মানে আমাদের প্রফিটেবিলিটিটা কোম্পানির ক্ষেত্রে বাড়ছে বেশ কিছু। এবং মানে মোটামুটি 100টা যদি কোম্পানির রেজাল্ট পেলে লাস্ট কোয়ার্টারও, সেখানে দেখেছি 25% মোটামুটি দেখা গেছে প্রফিট ভালো এবং ভালো লেভেলে প্রফিট করেছে। এটা কিন্তু একটা আশার বাণী শোনাচ্ছে আমাদেরকে। 2 নম্বর হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই। ডিআইআই যে ডেটা আমাদেরকে দিয়েছে তাতে দেখা যাচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা কিন্তু বাড়ছে, কমছে না। মানে নতুন খোলা হচ্ছে এসআইপি এবং এসআইপি অ্যামাউন্ট বাড়ছে। টোটাল অ্যামাউন্টটা একটা বিরাট বড় জায়গা তৈরি করছে, যে আলটিমেটলি এটা একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। মানে এটাই টেনে নিয়ে যাচ্ছে পুরো মার্কেটকে, মানে কন্ট্রোল করছে এখন ডিআইআই মানে আমরা। সুতরাং এমন অবস্থা হচ্ছে যে বাইরের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। আগে একটা সময় আমরা দেখেছিলাম এফআইআই আসতো, প্রফিট বুক করতো, দেশ থেকে টাকা তুলে নিয়ে বেরিয়ে যেত, 2 বছর 1 বছরের জন্য আসতে যেত। এদের ওপরে যখন এটা ছেড়ে যেত আমাদেরকে, তখন আমরা বিরাট ডাউন হতাম। আবার যখন এটা ঢুকতো তখন আমাদের প্রফিট হতো। এই দেখে আমরা ঢুকতাম বেরোতাম এদের সঙ্গে সঙ্গে, মানে একটা মার্কেটটা ঠিক এইভাবে চলতো। কিন্তু এখন সিস্টেম পুরো পাল্টে গেছে, ওদের হাত থেকে পুরো কন্ট্রোল আস্তে আস্তে ডিআইআই নিয়ে নিচ্ছে। ডিআইআই বলছি আমরা লং টার্ম রাখবো, আমরা 2 বছর 5 বছর 10 বছর বুঝি না, 20 বছর দরকার পড়ে রেখে দেবো, কিন্তু কিচ্ছু ছাড়বো না, এগুলো থাক, আমাদের জিনিস, আমরা জানি আমরা কত দূর যাবো। দূর দূরান্ত থেকে অন্য অন্য পৃথিবীর অন্য প্রান্ত থেকে লোকেরা এখানে ইনভেস্ট করতে টাকা নিয়ে চলে যেত। সেসব দেখে এরা বলছে ভাই আমাদের টাকা আমরা রাখি, যাই হোক হোক আমরা রেখে দিচ্ছি আমাদের মতো করে। ডিআইআই এসআইপি মানে একে বান ডেকে যাওয়া বলে, মানে 3 গুণ 4 গুণ হয়ে গেছে 2 বছরের মধ্যে। এবার আসছে 3 নম্বর পয়েন্ট, সেটাকে বলছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই কি লিকুইডিটি ইনফিউশন বলে এটাকে। মানে খুব সহজভাবে যদি বলি, টাকাটার যে টান পড়ছে, একটা ইকোনমি মানে একটা বাজার, এই বাজারের মধ্যে তখনই ব্যাঙ্কগুলো লোন দিতে পারে যখন তাদেরকে টাকা থাকে। ব্যাঙ্কগুলো লোন দিতে পারছে না কেন? ম্যাক্সিমাম টাকাটা উইথড্র হয়ে যাচ্ছে, যেই সে নিয়ে যাক লিকুইডিটি কমে গেলে জমে যাচ্ছে। এইবারে ইনফ্লিউশন যত, মানে নোট তৈরি করে ছাপিয়ে যত এন্ট্রি করানো হবে ব্যাঙ্কগুলোর দিকে, মানে আমি গতকাল একটা ওভারনাইটেও একটা বক্তব্য রাখা হয়েছে, বিশাল পরিমাণ টাকা দিয়েছে, টোটাল মিলিয়ে বিরাট পরিমাণ মানে বিলিয়ন্স অফ ডলার কিন্তু কনস্ট্যান্টলি দিয়ে চলেছে। একদম যদি ডেটা থেকে বলি, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানুয়ারি থেকে মার্চের মধ্যে যে লিকুইডিটি যে ম্যানেজমেন্ট রয়েছে সেখানে একটা দুরন্ত কাজ করেছে। সেটা বলছে যে 2026 সালের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2 লক্ষ কোটি টাকার কিন্তু লিকুইডিটি ইনজেক্ট করে বলে, মার্কেটে ইকোনমিতে ইনজেক্ট করা, সেই কাজটা করতে পেরেছে। এবং যার ফলে এটা একটা বিরাট বড় সেকেন্ড ব্যাপার এরা করেছে, ভেরিয়েবল রেপো রেট বলে, ভেরিয়েবল রেট রেপো মানে ভিআরআর অপশন বলে, সে কাজগুলো করেছে। ফরেক্স সোয়াপিং বলে, সেইগুলোর কাজগুলো করেছে। ওপেন মার্কেটে গভর্নমেন্ট বন্ড কেনার কথা বলেছে, ফলে লিকুইডিটি বাড়ানো হয়েছে। এই রকম ধরনের ওপেন মার্কেট অপারেশন বা ওএমও বলে এগুলো, এর মাধ্যমে 1 লক্ষ কোটি টাকা মূল্যের সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েছে। এই সমস্ত কাজ আলটিমেটলি যে ব্যাপারটা তৈরি করেছে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা মার্কেটের একটা লিকুইডিটি প্রবলেম মিটে গেছে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিকুইডিটি পারপাস তারা কিন্তু বড় টাকা মানে 2 লক্ষ কোটি টাকার মতো কিন্তু ওরা ইনজেক্ট করছে মার্কেটে, ইকোনমি ক্ষেত্রে। এগুলো আলটিমেটলি ইমপ্রুভমেন্ট করে। এটা ইমপ্রুভমেন্ট ইনফ্লেশনটার ক্ষেত্রে নেগেটিভিটি, ইনফ্লেশন বাড়িয়ে দেয়, কিন্তু ইনফ্লেশন আমাদের কন্ট্রোলে আছে বলেই এটা সাহস পেয়ে করা গেছে। যদি ইনফ্লেশন বেশি থাকতো তাহলে পর নিশ্চয়ই কাজ করা যেত না। তো রিজার্ভ ব্যাঙ্ক বুঝে সেই কাজটা করেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে রিজার্ভ ব্যাঙ্ক লিকুইডিটি যে সাপোর্ট দেওয়া, সেই কাজটা করে গেছে। এবারে আমি বলছি সেটা হচ্ছে এফআইআই এর কথা নিয়ে, এফআইআই গ্লোবাল সাপোর্টের কথা বলছি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে। সেটা হচ্ছে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বিক্রি করতে করতে বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে নিচু জায়গায় চলে গেছে। মানে এই এফআইআই জায়গা ছিল, এফআইআই এই জায়গা ছিল, বিক্রি করে 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 তারা তলানিতে ঠেকে গেছে, যাকে বলে তলানি, এইটুকুতে চলে এসছে। এটা 20 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। এরপরে চলে গেলে কোটা কন্ট্রোলটা চলে যাবে, তারা কেউ চাইবে না। এবারে ওরা কি করবে? এবারে ওরা কিন্তু বাই করা শুরু করে দেবে, কেনা শুরু হবে। যদি এফআইআই ফিরে আসে তাহলে মার্কেটে 29 ছাড়িয়ে যাওয়াটা
কোনো ব্যাপার না, এবং এফআইআই যে কোনো সময় ফিরতে পারে। হয়তো ওরা ওয়েট করছে এমন পরিস্থিতির জন্য যে আরেকটু পড়ুক, ভ্যালুয়েশনটা ঠিকঠাক জায়গায় যাক, তাহলে আমরা নিশ্চয়ই সে জায়গায় যাব নিঃসন্দেহে। কারণ ইন্ডিয়া সারা বিশ্বের কাছে একটা খুব লোভনীয় জায়গা, যেখানে ইনভেস্ট করতে পারলে বিরাট লাভ। তাহলে এই জায়গাটা রয়েছে। আরেকটা ঘটনা বলার রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি। ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, এই যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের এই মার্কেট, মানে ইন্ডিয়া মার্কেটটা সকলের কাছে খুব লোভনীয়। আমাদের জিডিপি কিন্তু আমরা উঠে এসছি, এই জায়গায় সবাই আমরা ছিলাম। আর আমেরিকা, চায়না, জাপান এরা সব এরকম জায়গায় ছিল। আমাদের জায়গা হচ্ছে বড়জোর এইটুকু ছিল। এইটুকু থেকে আমরা উঠে আসছি এর কাছাকাছি এবং জাপানকে ছাড়ার চেষ্টা করছি। এই যে স্টোরিটা, এই যে গল্পটা রয়েছে, এই গল্পটা কিন্তু যাই হোক, যতটা সঠিক বেঠিক, কন্ট্রাডিকশন, ভালো মন্দ, জাপানের লিভিং স্ট্যান্ডার্ড আমাদের তুলনায় বহুগুণ বেশি, এটসেট্রা, মানে ঝামেলায় যাব না। যেটা বলবো সেটা হচ্ছে এই যে স্টোরিটা, এই স্টোরিটা আলটিমেটলি সকলের কাছে একটা মনোগ্রাহী হয়ে উঠেছে এবং এর ফলে অনেকে ইনভেস্ট করছে। ফলে বিদেশিরা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বা আদার সারা বিশ্বে, সিঙ্গাপুর, বড় বড় জায়গা থেকে তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা শুরু করবে। যদি কখনো কোনো মতে এই জিনিসটা খেটে যায় পুরোপুরি এবং জিডিপিটা আমরা এই পরিস্থিতিতেও দুরন্ত দেখাতে পারি। আগে মনে আছে কিনা জানি না আপনাদের, যে আগের বারে যখন স্যাংশন লাগালো, ট্যারিফ এত চার্জ করলো, সারা বিশ্ব মনে করেছিল ইন্ডিয়া বোধহয় শেষ এবং জিডিপি শেষ হয়ে গেল, যেটা ডেড ইকোনমি করে দেওয়ার কথা কিন্তু মিস্টার ট্রাম্প বলেছিলেন। দেখা গেল টোটালটা কিন্তু ফেক। জিডিপি সত্যি সত্যি যে ডেটাটা পাস করেছে, এটা তো জাতা না, এরা অ্যানালিসিস করে দেখে করেছে এবং এর বিপরীত লোকও রয়েছে, তারা তো চেপে ধরবে যে আর কি মারছেন না, যা খুশি ইয়ে করলে হয়ে যাবে। তারা হিসেব দেখিয়েছে, আমার আপনার হিসেব না বুঝতে না পারি আমরা, কিন্তু তারা বুঝেছে, তারা বুঝে স্যাটিসফাইড, না হলে ততক্ষণে মানে কেলেঙ্কারি হতো যে জিডিপি ভুলভাল দিয়েছে। জিডিপি এত খারাপ অবস্থাতেও এত ভালো দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে তো কি পরিস্থিতি রয়েছে। তাহলে ঠিকঠাক, মানে এমন খারাপ নয় সিচুয়েশন যে অবস্থা। তাহলে মানে এই স্টোরিটা কিন্তু কাজে লাগাচ্ছে এবং ভবিষ্যতে যদি এটা মেনে যায়, ক্লিক করে যায় যাকে বলে, তাহলে আলটিমেটলি কিন্তু কেল্লা ফতে 29,000 কেন 30-31ও পৌঁছে যেতে পারে। এইগুলো কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবারে গোল্ডম্যান সাচ যে কথাটা বলছে, তারা বলছে 2026 সালে 29,000 পৌঁছচ্ছে। তার কারণ হিসেবে তারা বলছে ভ্যালুয়েশন আপনারা যেমনই মনে করুন না কেন, আলটিমেটলি গোটা এশিয়ান মার্কেটের তুলনায় ইন্ডিয়া যেটা আগে অনেক বেশি ছিল, 90 অ্যাবভ চলে গেছিল, সেটা কিন্তু কমতে কমতে 60-র কমেও চলে এসছে। মানে ওদের ক্ষেত্রে এটা ভ্যালুয়েশন চেকিং ওরা বলে, সেই রেটে বলছে অনেকটা কমে গেছে এবং এই রেট যদি আরেকটু সাস্টেইন করে তাহলে কিন্তু খুব ভালো পজিশন হবে এবং সব শুধু ফিরবে আবার। তাহলে গোল্ডম্যান সাচ ভালো কথা বলেছে এবং বলেছে গ্রোথ লেভেলটা কিন্তু যে কোম্পানিগুলোর ডাউন রয়েছে কয়েকটা প্যারামিটারের উপরে, যেরকম যুদ্ধকাল, যে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতি থেমে যায় এবং ট্যারিফ স্যাংশনটা বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি ওটা উঠে আসবে আগের জায়গায়। এবং দেখা গেছে অতীতের হিস্ট্রি থেকে এই ঘটনাগুলো অতীতেও ঘটেছে। সুতরাং তারা বলছে যে একদম এমকে যে কথা বলছে, এমকেও এই একই মত দিয়ে বলছে। দেখুন আমার যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়ান নিফটি 28,500 পৌঁছতেই পারে, কারণ এখানে আমি কয়েকটা পয়েন্ট ভালো দেখতে পেয়েছি। গ্রোথ লেভেল আগামী দিনে ভালো আসছে। ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাজেটে বেশ কিছু পজিটিভ জিনিস বলেছে, যেটা লং টার্মে গিয়ে ইম্প্যাক্ট পড়বে, সঙ্গে সঙ্গে হবে না, যার ইম্প্যাক্ট পড়া কিছু মাসের মধ্যে শুরু হবে, হয়তো নেক্সট কোয়ার্টার আমরা দেখতে পারবো। ফলে সেইটা যদি হয়ে যায়, আর্নিং গ্রোথ বেড়ে যাবে, আর্নিং গ্রোথ বেড়ে গেলে টোটালটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আরও বক্তব্য যেটা রাখছে সিটির ক্ষেত্রে ব্যাপারটাকে খুব পজিটিভ বলছে। তারা বলছে 30,000 পৌঁছতে পারে। তাদের বক্তব্য হচ্ছে এরকম যে মার্কেটে এখন যা পরিস্থিতি, ভ্যালুয়েশন খুব অ্যাট্রাকটিভ এবং ডিআইআই যারা, তারা খুব পাওয়ারফুল হয়ে গেছে, কন্ট্রোলটা ডিআইআই নিয়ে নিয়েছে। এবার তৃতীয় ব্যাপার, আর্নিং গ্রোথ যত ভালো হবে তত সেরা সেরা কোম্পানিগুলো ইনভেস্ট করার জায়গা তৈরি হবে এবং যখনই একটা পজিটিভ ভাইব তৈরি হবে, ইনভেস্টমেন্ট আরও বাড়বে, এটা গিয়ে একটা বড় জায়গা করবে। যেখানে এফআইআই হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়ার পরেও নিফটি তেমন বেশি কিছু চেঞ্জেস হয়নি, সেখানে যখন তারা ফিরবে এফআইআই, আলটিমেটলি তারা তো ফিরবেই, তাদেরও তো প্রফিট করতে হবে। অন্য অন্য মার্কেটে, চায়না মার্কেটে আস্তে 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 ওখানে ইনভেস্ট করছে, ওরা এফআই এখান তুলছে, ওখানে ইনভেস্ট করছে, ওটাও ফিল আপ হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা তৈরি করবে। সো আই থিঙ্ক এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করবে। শেষ কথা যদি বলি, 29,000 কিন্তু পসিবল, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই। এই যতগুলো কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, তবে কিন্তু আমরা যে ভাবছিলাম সেগুলো কিন্তু সত্যি সম্ভব হতে পারে। মার্কেট কারোর জন্য থামে না, যারা বুঝে বিনিয়োগ করে একমাত্র তারাই কিন্তু এগিয়ে চলে। এই বুঝে বিনিয়োগের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল জানা।
ফান্ডামেন্টাল না জানলে কিচ্ছু হবে না। তো আমার এই চ্যানেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ভালো ভালো বেশ কিছু ভিডিও রয়েছে, মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন। 29 টাকা 59 টাকার মেম্বারশিপ কিছু রয়েছে, এইগুলো আপনারা দেখতে পারেন।